এবার রাফায় ভয়াবহ অভিযানের ইঙ্গিত ইসরায়েলের, দলে দলে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, ডলারের উপর চাপ কমার প্রত্যাশা। এবং সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ, টাইগারদেরকে লক্ষ্য হোয়াইট ওয়াশ। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নতুন করে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। দলে দলে এলাকা ছাড়ছেন পূর্ব রাফা ও গাজা উপত্যকার উত্তরাঞ্চলের মানুষ। তাদের চোখে মুখে অজানা শঙ্কা। প্রতিবাদে মিশর জানিয়েছে ত্রাণ ইস্যুতে ইসরায়েলের সাথে আর কাজ করবে না। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। বিশ্ব নেতাদের চাপের পরেও থেমে নেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। এবার রাফায় বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন নেতানিয়াহু। এরই অংশ হিসাবে ফিলিস্তিনিদের এবার মধ্য রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্য রাফা অঞ্চলে অভিযান চালানোর লক্ষ্যে বাসিন্দাদের নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরই দলে দলে মানুষ রাফা ছাড়তে শুরু করেছেন। রাফার সাবুরা শরণার্থী শিবির, প্রশাসনিক এলাকা, জেনিনা ও খিরবেত আল আদাস এলাকার কিছু অংশ ছেড়ে আল মাওয়াসির উপকূলীয় মানবিক এলাকায় চলে যাচ্ছেন তারা। এদিকে গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে 7টি গণকবর থেকে 520টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগে মিলেছে আরও অনেক মৃতদেহ। রাফায় ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে তাদের সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর। গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করে দেশটি। অপরদিকে ইসরায়েলে হামাসের রকেট হামলায় দেশটির 3 নাগরিক আহত হয়েছে। গাজা থেকে ছোড়া একটি রকেট আশকেলন শহরের একটি বাড়িতে আঘাত হানে। গত বছরের 7 অক্টোবর থেকে নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এসএসসি ও সমমান পরীক্ষার চলতি বছরে ফল প্রকাশ করা হবে আজ বেলা 11:30 থেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল দেখা যাবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে দুপুর 12:30টায় সচিবালয়ে ফলের বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। গত 15 ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নেয় 20,24,192 জন শিক্ষার্থী। চীন থেকে চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে দেশের চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরেরও পরামর্শ তাদের। বলছেন, ইউয়ানের যোগান বাড়লে ডলারের উপর চাপ কমবে, আমদানি দায় মেটানো সহজ হবে। মেহেদী হাসানের রিপোর্ট। চীন থেকে $5 বিলিয়ন সমপরিমাণ চীনা মুদ্রা ঋণ পেতে আগ্রহী বাংলাদেশ, এমন তথ্যই এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বাজেট সহায়তা হিসেবে নেয়া এ ঋণ ব্যবহার হবে চীনা আমদানি দায় পরিশোধে। ঋণ যাতে দীর্ঘমেয়াদী হয় এবং সুদের হার 1% মধ্যে থাকে, সেই চেষ্টাই চলছে। 2022-23 অর্থবছরে চীনে $677 মিলিয়ন রপ্তানির বিপরীতে $22.90 বিলিয়ন আমদানি করেছে বাংলাদেশ। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গেছে $20 বিলিয়ন নিচে। ব্যবসায়ী নেতারা বলছেন, চীনা মুদ্রায় ঋণ নিলে ডলারের উপর চাপ কমবে। চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আরও উৎসাহিত হবে, যা দেশটির সাথে বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সহায়ক হবে। যতগুলো দেশে চায়নার সাথে এই ওদের কারেন্সিতে লেনদেনগুলো হয়, গত 10 বছরের ট্রেন্ড অ্যানালাইসিস আমরা দেখেছি যে সেই সব দেশগুলোতে চায়নার বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবং আমরা আশা করছি যে যেই কমফোর্ট জোনটা বাংলাদেশ চীনের ইনভেস্টরদের জন্য এখন তৈরি করার চেষ্টা করছে, তাতে করে চীনের বিনিয়োগ এখানে উল্লেখযোগ্য হারে বাড়বে এবং ডাইভার্সিফাইড প্রোডাক্ট বাংলাদেশে তারা তৈরি করা শুরু করবে।
একই মত অর্থনীতিবিদদেরও। বলছেন ডলারের উপর চাপ কমাতে এখন এসব বিকল্প উপায় ভেবে দেখতে হবে। নেগেটিভ ব্যালেন্সটা যে ফেরত দিতে আমরা কিন্তু ইউএস ডলার কিনে তারপরে চাইনিজ মুদ্রায় কনভার্ট হয়, তারপরে যাচ্ছে। সেখানে আমার ডলারের সাথে এই এলসির টাকাটা ডলারে যে আমি পে করতেছি, এখানে অলমোস্ট আইএমএফের ক্যালকুলেশন অনুযায়ী 14.5% ডলারে আপনাকে এডিশনাল কস্ট আসে। আমদানি ব্যয়ের সাথে পাল্লা দিয়ে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়াতে পারলেই রিজার্ভ সংকটের টেকসই সমাধান হবে বলেও মত এই অর্থনীতিবিদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মাতৃস্নেহের এক অনন্য দৃষ্টান্ত 200 শিশুর মা হাজেরা খাতুন। একসময় নিজে যৌনকর্মী ছিলেন। সেখান থেকে বেরিয়ে নিজের জমানো টাকায় রাজধানীর আদাবরে গড়ে তোলেন যৌনপল্লী ও ছিন্নমূল শিশুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। জন্ম না দিয়েও মায়ের মমতা আর যত্নে লালন পালন করে শিশুদের পড়াচ্ছেন বিভিন্ন স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে। দর্শক, আন্তর্জাতিক মা দিবসে হাজেরা খাতুনের মা হয়ে ওঠার গল্প জানাচ্ছেন শাকের আরজু। পঞ্চাশোর্ধ্ব হাজেরা খাতুন, তাকে ঘিরে রয়েছে জিহাদ রনি সহ তার আরও অনেক সন্তানেরা। এই শিশুরা তাকে ছাড়া কিছুই বোঝে না। তিনি তাদের কখনো খাইয়ে দিচ্ছেন, কখনো বা গল্প করছেন। জন্ম না দিয়েও এমন 200 সন্তানের মা আজ হাজেরা খাতুন। অনেক চিঠি মিঠি লেখে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মা তুমি যখন বকো তখন আমার খুব ভালো লাগে। হাজেরা জানান, বাবা দ্বিতীয় বিয়ে করলে তাকে বাড়ি ছাড়তে হয়। কয়েক দফা হাত বদল হয়ে হাজেরা যৌনপল্লীর বাসিন্দা হন। সেখানে বাস্তবতার এক কঠিন চিত্র দেখেন জন্ম নেওয়া শিশুরাও একসময় যৌনকর্মী হিসেবে কাজ করছে। বিষয়টি তাকে খুব ভাবায়। মেনে নিতে পারেননি তিনি। সময় যৌনকর্মী ছিলাম, তখন আমি দেখছিলাম জাপা যে রাস্তায় যারা ভিক্ষা করে বা টোকায় তাদেরও স্কুলে যাওয়ার আসে, স্কুলে যেতে পারে, কিন্তু একজন যৌনকর্মীর বাচ্চারা স্কুলে যাচ্ছে না, পারছে না, সমাজ নিচ্ছে না। আমার নিজের বাস্তব অভিজ্ঞতার সাথে আমি দেখলাম যে লেখাপড়া যদি একটু জানতো যৌনকর্মীরা, তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারত। একটু একটু করে জমানো 6 লাখ টাকা দিয়ে 2010 সালে গড়ে তোলেন শিশুদের জন্য আমরা নামের একটি সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পড়ে, আরেকজন হচ্ছে যে এক মহিলা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে, আর 3 জন কলেজে পড়তেছে, বিভিন্ন কলেজে। এরপর প্রায় 200 শিশুকে পরম মমতা আর ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন। আজ এদের অনেকেই পড়াশোনা করে প্রতিষ্ঠিত। এখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিছি। আমার তো গল্পের বই খুবই ভালো লাগে আর আর্ট করতে খুব ভালো লাগে। খাবার খেয়ে পরে টিভি দেখি, না হলে আম্মুর সাথে বসে থাকি, খেলি। আমি বড় হয়ে আর্মি হতে চাই। হাজেরা খাতুন জানান, এই পথ চলা মসৃণ নয়। ঘর ভাড়া সহ অর্থ সংকটে পড়তে হয় প্রায়ই। ভালো ভালো স্কুলগুলোতে আমি তেমন যেমন কিশোরে পাইছি, বাসা ফসলে পারিনি। তারা আমাদেরকে বাসা ফসলের মতো স্কুলটা আমাদের বাচ্চাদেরকে গ্রহণ করে না। স্বপ্ন তার একটি বৃদ্ধাশ্রম ও শিশুদের জন্য স্থায়ী নিবাস গড়ে তোলার। তিনি চান না তার মতো আর কোনো শিশুর জীবন অন্ধকার ঘরে কাটুক। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিরিজের শেষ টি-20তে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। সিলেটের টানা 3 জয়ে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরেও ছন্দ ধরে রেখেছে টাইগাররা। চতুর্থ ম্যাচে অল্প রানের টার্গেট দিয়েও সাকিব মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয় পায় স্বাগতিকরা। এবার হাতছানি হোয়াইট ওয়াশের। বিশ্বকাপের আগে ঘরের মাঠে সিরিজের শেষ ম্যাচেও একই ছন্দে থাকার লক্ষ্য বাংলাদেশের। এদিকে হারতে হারতে ক্লান্ত জিম্বাবুয়ে, তবে শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেতে মরিয়া সিকান্দার রাজার দল। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বৈরী আবহাওয়ায় হুমকির মুখে লিচুর ফলন, লোকসানের আশঙ্কায় কৃষকরা। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে।
বৈরী আবহাওয়ায় হুমকির মুখে লিচুর ফলন। শুরুতে গাছ ভর্তি মুকুল দেখা গেলেও প্রচণ্ড তাপপ্রবাহে ঝরে পড়েছে অনেক দানা। কৃষি বিভাগ নানা পরামর্শ দিলেও কোনো কোনো জাতের লিচু অর্ধেকের বেশি ঝরে যাওয়ায় কৃষক হতাশ। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরে শুরুতে গাছ ভর্তি মুকুল এলেও দানা আসার পর শুরু হয় প্রচণ্ড তাপপ্রবাহ। এতে লিচুর দানা বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে পড়ে। তবে আগে মুকুল আসায় কোনোমতে টিকে আছে বোম্বাই জাতের লিচু। বেদেনা, মাদ্রাজি, চায়না 3 ও কাঁঠালি জাতের লিচুর দানা অর্ধেকই ঝরে গেছে। সেচ দিয়েও লিচু রক্ষা করতে না পেরে হতাশ চাষিরা। পুরো বলতে একদম খালি লিচু নাই, ওইগুলা লিচু একমাত্র বোম্বাই ছাড়া। আর যে ওয়েদার যাচ্ছে, ওয়েদারের উপর ভিত্তি করে তারপর আমরা পানি যাচ্ছি, সেচ দিয়েছি এবং বীজ দিয়েছি। রোদের তাপে জ্বলে গেল। এখনো যেটা লিচু আছে, যথেষ্ট লিচু আছে, হ্যাঁ, কিন্তু তাপমাত্রা বেশি। মান্দারাজি এলা ঝরে পড়ছে, দেখায় বোম্বাই শুধু এনা আছে গাছের মধ্যে। এখন বলা যাবে না কি হবে নাই হবে। আমার পানি যে হয় আমার পড়ে গেল, যার নিচে হয়েছিল পোহা চলে না। বৈরী আবহাওয়ায় আশানুরূপ ফলন নিয়ে শঙ্কায় কৃষি বিভাগও। ফল ঝরে যাচ্ছে, বনের গোটা শুকিয়ে যাচ্ছে। তো যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সম্ভবত এবছর আমরা আশানুরূপ ফলন পাবো না এবং সেই ফলনটা প্রায় 50% কমে। গতবারও ফলন ভালো হলেও পাকার সময় তীব্র তাপপ্রবাহে ফেটে যায় অনেক লিচু। ক্ষতিগ্রস্ত হন চাষিরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর জনগণের ভালোবাসায় সিক্ত হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা খাতুন। শীত গ্রীষ্মে যে কোনো বিপদে বর্ষাকে পাশে পাওয়ায় জনগণও মানুষটির আহ্বানে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছে। সবার ভালোবাসার ঋণ পরিশোধের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রত্যয় বর্ষা খাতুনের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকে ফুল, মালা, মিষ্টি নিয়ে সব শ্রেণীর মানুষ ছুটে আসেন বর্ষার বাড়িতে। মালা পরানো, কুশল বিনিময় শেষে করানো হয় মিষ্টিমুখ। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই বর্ষার বাড়িতে এমন উৎসব। বুধবারের নির্বাচনে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রজাপতি প্রতীকে জোর প্রচার চালান বর্ষা। এর আগেও নানা সময়ে মানুষের পাশে থাকায় বেশ আলোচনায় ছিলেন বর্ষা। বিগত দিনে যেমন মানুষের উপকার করেছেন, নির্বাচিত হওয়ার পর আগামী দিনেও যেন তাদের পাশে থাকেন, এমনটাই আশা উপজেলাবাসীর। মানুষ মনে করেন যে তার নিজের ভালোবাসার থেকে ওর ভোটগুলো দিয়েছে। আমার মেয়ে সবার জন্য পাশে থাকে, জনগণের সেবা করতে পারে। সে পাশ করেছে, জনগণের কাজ করুক, দোয়া করি। আমাদের তো উপকার করবেই, তার সাথে দেশের জনগণের উপকারটা উনি বেশি করবে। বর্ষাটা ভালো লোক, হিজড়ি মানুষ, মানুষের উপকার করে আগের থেকেই। বর্ষা খুব ভালো মেয়ে, আমরা সবাই ভালোবাসি, আমরা ভোট দিয়েছি। ভোটের মাধ্যমে মানুষ ভালোবাসা প্রকাশ করেছেন, তাই আগামী 5 বছর সেবা দিয়ে এই ভালোবাসার ঋণ পরিশোধ করতে চান বর্ষা। আগে যেহেতু আমি কোনো পদে ছিলাম না, তা আমার দায়িত্ব একটু কম ছিল। এখন একটা পদে এসেছি, এই পদে যে দায়িত্ব আছে, আল্লাহ মালিকের দয়া আমি যথাসম্ভব চেষ্টা করব সে দায়িত্ব পালন করার, সঠিক এবং সুন্দরভাবে পালন করার। প্রজাপতি মার্কা প্রতীকে বর্ষা পেয়েছেন 54,258 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁসমার্কা প্রতীকের প্রার্থী আরতি দত্ত পেয়েছেন 23,552 ভোট। রত্না সামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার রাফায় ভয়াবহ অভিযানের ইঙ্গিত ইসরায়েলের, দলে দলে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, ডলারের উপর চাপ কমার প্রত্যাশা। এবং সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ, টাইগারদের লক্ষ্য হোয়াইট ওয়াশ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।